জেক্সপো 2021 ম্যাথমেটিক্স সাজেশনের পার্ট 3 ভিডিওতে আমি 21 থেকে 30 অর্থাৎ 10টি প্রশ্নের সমাধান আলোচনা করব। 2021 জেক্সপোর্ট ম্যাথমেটিক্সের কমপ্লিট সাজেশনের জন্য আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 232 টু দি পাওয়ার 33 এর এককের স্থানের অঙ্কটি হলো। দেখো, কোনো একটি সংখ্যার এককের অঙ্ক বলতে কি বোঝায় সেটা আগে বুঝে নিতে হবে। যেমন ধরে নেওয়া যাক আমি একটি সংখ্যা নিচ্ছি 37। এখন এই 37 এই সংখ্যাটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, কারণ এখানে আমরা দুটো অঙ্ক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 7। তো এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক হচ্ছে 7 আর দশকের অঙ্ক হচ্ছে 3। একইভাবে যদি আমরা নিই 1 2 4, তাহলে এই 1 2 4 এই সংখ্যাটাতে আমরা দেখতে পাচ্ছি 3টে অঙ্ক আছে, তাই এটা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যেখানে এককের অঙ্ক হবে 4, দশকের অঙ্ক হবে 2 এবং শতকের অঙ্ক হবে 1। তাহলে এককের অঙ্ক কি হলো? কোনো একটি সংখ্যার একেবারে ডান দিকে যে অঙ্কটা আমরা দেখতে পাই সেই অঙ্কটাই হবে ওই সংখ্যাটার এককের অঙ্ক। এখন আমরা বুঝবো, দুটো সংখ্যাকে গুণ করলে সেই গুণফলের যে সংখ্যাটা আমরা পাবো, গুণ করলে যে গুণফল পাবো সেই সংখ্যাটার এককের অঙ্ক কত হবে। যেমন ধরে নেওয়া যাক তোমাকে গুণ করতে দেওয়া হচ্ছে 12-র সাথে 13। এখন এই 12 গুণ 13 এই সংখ্যাটার এককের অঙ্ক কত হবে? তাহলে তখন আমি কি করব, 12 আর 13কে গুণ করব, তাহলে কত হচ্ছে 3 12 36 আর 12 একে 12, 6 5 1, অর্থাৎ 12-র সাথে 13 গুণ করে আমরা পাচ্ছি 156, আর এই 156 এর এককের অঙ্ক কত? 6। অর্থাৎ 12 ইন্টু 13কে গুণ করলে যে সংখ্যাটা হচ্ছে তার এককের অঙ্ক হচ্ছে 6। এখন এটিকে আমরা এইভাবে না করে আমরা কিন্তু সরাসরি এই 12 আর এই 13 এই দুটো সংখ্যার যে এককের অঙ্ক আছে, যেমন 12 সংখ্যার এককের অঙ্ক 2 আর 13 সংখ্যাটার এককের অঙ্ক 3। এখন এই দুটো এককের অঙ্ককে গুণ করলে যে অঙ্কটা পাচ্ছি সেটা কত? 6। অর্থাৎ 6 হচ্ছে এই সংখ্যাটার এককের অঙ্ক। তাহলে কি হলো, আমরা কিন্তু 12 আর 13কে সরাসরি গুণ করলাম না, 12 এবং 13 যে দুটো সংখ্যাকে গুণ করতে দেওয়া হচ্ছে তাদের এককের অঙ্কগুলোকে গুণ করে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যার যে এককের অঙ্ক হবে সেটাই হবে এই সংখ্যাটার এককের অঙ্ক। একইভাবে যখন আমাকে 12 ইন্টু 13 ইন্টু 14 যদি গুণ করতে দেয়, তাহলে তখন আমরা কি করব, এই সংখ্যাটার এককের অঙ্ক বার করতে গেলে তখন 2 এর সাথে 3 গুণ করব, আর 3 এর সাথে আবার মানে এই যে গুণফলটা হচ্ছে 2 আর 3 হচ্ছে 6, 6 এর সাথে আবার 4কে গুণ করব, অর্থাৎ 24। এখন 24 এর এককের অঙ্ক কত? 4। সুতরাং 12-র সাথে 13 গুণ করে তার সাথে 14 গুণ করে যে সংখ্যাটা হবে তার এককের অঙ্ক হবে 4। এইভাবে আমরা কিন্তু শর্টকাট পদ্ধতিতে করতে পারি। এখন 232 টু দি পাওয়ার 33, এখন এর মানে এই নয় তো যে আমি 232কে 33 বার গুণ করব। দেখো, 232কে 33 বার গুণ করাটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। এই জন্যেই আমি তোমাদের এই নিয়মটা বললাম, আমরা এই পদ্ধতিতে করব। দেখো, 232 টু দি পাওয়ার 33, এখন এই সংখ্যাটার এককের অঙ্ক কত? 2। সুতরাং এই 2 এর পাওয়ার 33, অর্থাৎ 2কে 33 বার গুণ করলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যার এককের অঙ্ক যেটা হবে সেটাই হবে এই সংখ্যাটার এককের অঙ্ক। এখন 2 এর পাওয়ার 33কে আমরা এইভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার 5 টু দি পাওয়ার 6, অর্থাৎ 5 6 কত হচ্ছে 30, আর বাকি থাকলো তাহলে 2 এর পাওয়ার কিউব। এবার আমরা দেখে নিই 2 এর পাওয়ার 5 মানে কত? 2 এর পাওয়ার 5 মানে 32, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 এর পাওয়ার 5 মানে 5টা 2কে গুণ করব, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ 32। এখন এই 32-এর পাওয়ার 6 ইন্টু 2 এর পাওয়ার 3। এবার দেখো, 32-এর পাওয়ার 6, অর্থাৎ এখানে আবার দেখতে পাচ্ছি 32 সংখ্যাটার এককের অঙ্ক কত? 2। তাহলে 2, এখন আমরা তাহলে কি নেব, 2 এর পাওয়ার 6 ইন্টু 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ কত হচ্ছে 8, অর্থাৎ 2 এর পাওয়ার 3 এর অর্থ হচ্ছে 8, অর্থাৎ এই সংখ্যাটার এককের অঙ্ক কত হবে? 8। এবার 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 মানে কত? 2 এর পাওয়ার 5 মানে 32 হচ্ছে, তাহলে 2 এর পাওয়ার 6 মানে কত হবে? 32 ইন্টু 2, 2 এর পাওয়ার 6 মানে 32 ইন্টু 2, অর্থাৎ 64। এখন এই 64 সংখ্যার এককের অঙ্ক কত? 4। তাহলে আমি এখানে বলতেই পারি 2 টু দি পাওয়ার 6 এর এককের অঙ্ক হচ্ছে 4, আর এখানে হচ্ছে 8, অর্থাৎ 4 8 32। তাহলে 32-এর এককের অঙ্ক কত হলো? 2।
সুতরাং 2 এর পাওয়ার 33 এই সংখ্যাটার এককের অঙ্ক 2, এবং যেহেতু এককের অঙ্ক 2, তাহলে সুতরাং এই সংখ্যাটারও এককের অঙ্ক কত হবে? 2। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর সি, অর্থাৎ 2। পরের প্রশ্ন, 11 জন খেলোয়াড়ের দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক কত রকমভাবে নির্বাচন করা যায়? দেখো, এই প্রশ্নের সমাধানের আগে তোমাদের একটা জিনিস বুঝে নিতে হবে। ধরো তোমার কাছে, তুমি কি করবে, এ স্টেশন থেকে যাত্রা শুরু করে তুমি সি স্টেশনে পৌঁছাবে, এবং মাঝখানে তোমাকে কি করতে হবে? বি স্টেশন হয়ে যেতে হবে। অর্থাৎ তোমাকে এ স্টেশন থেকে ভায়া বি স্টেশন হয়ে সি স্টেশনে যেতে হবে। এখন এ স্টেশন থেকে বি স্টেশনে যাওয়ার জন্য দুটো পথ আছে। এ স্টেশন থেকে বি স্টেশনে যাওয়ার জন্য দুটো পথ আছে, এবং বি স্টেশন থেকে সি স্টেশনে যাওয়ার জন্য তিনটে পথ আছে। তো আমরা এই পথগুলোর নাম দিয়ে দিচ্ছি। ধরুন এটা প্রথম পথ, দ্বিতীয় পথ, এবং এটা 3, তারপর 4, তারপর 5, এইরকমভাবে তোমাদের পথ আছে। তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য কত রকমভাবে তুমি যেতে পারো? 2 রকমভাবে যেতে পারো। হয় তুমি 1 নম্বর পথ দিয়ে যাবে, অথবা 2 নম্বর পথ দিয়ে যাবে। তাহলে এ থেকে বিতে যাওয়ার তোমার দুটো পথ আছে, অর্থাৎ 2 রকমভাবে তুমি যেতে পারো। এরপরে বি থেকে সিতে যাওয়ার জন্য তোমার 3টে পথ আছে, অর্থাৎ বি থেকে সি তুমি 3 রকমভাবে যেতে পারো। এবার যদি আমি বলি, তাহলে এ থেকে সিতে যাওয়ার, মানে এ থেকে বি হয়ে সিতে যাওয়ার জন্য তুমি কত রকমভাবে যেতে পারো? তাহলে তোমার উত্তর হবে 2 × 3, অর্থাৎ 6। এখন এই 6 রকমভাবে যে হচ্ছে, সেই 6 রকমভাবে পথগুলো কি কি হচ্ছে? তাহলে এক হবে, তুমি প্রথমে এ থেকে বিতে 1 নম্বর পথে গেলে, তারপরে তুমি কি করলে? বি থেকে সিতে যাওয়ার সময় তুমি 3 নম্বর পথ দেখলে। হতে পারে এ থেকে বিতে 1 নম্বর পথে গেলে, কিন্তু বি থেকে সিতে 4 নম্বর পথে গেলে। অথবা হতে পারে 1 নম্বর পথে গেলে এ থেকে বিতে, তারপর তুমি 5 নম্বর পথে গেলে। অর্থাৎ 1 নম্বর পথ অনুসরণ করে তারপর বি থেকে সিতে যাওয়ার জন্য তোমার 3টে পথ আছে। তাহলে 3টে পথের মধ্যে যে কোনো একটা পথে যাবে, অর্থাৎ তুমি টোটাল এই 3 রকমভাবে যেতে পারো। তারপর এ থেকে বিতে তুমি 1 নম্বর পথে না গিয়ে তুমি 2 নম্বর পথে যেতে পারো। তাহলে 2 নম্বর পথে যাওয়ার পর একইভাবে বি থেকে সিতে যাওয়ার সময় তুমি 3 নম্বর পথ নির্বাচন করতে পারো, অথবা 4 নম্বর পথ নির্বাচন করতে পারো, অথবা 5 নম্বর পথ নির্বাচন করতে পারো। সুতরাং তুমি কত রকমভাবে গেলে এ থেকে সিতে? 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6 রকমভাবে গেলে। তাহলে এই 6 রকমভাবে আমরা কি করে পেলাম? এ থেকে বিতে যাওয়ার জন্য 2 রকমভাবে যেতে পারছো, বি থেকে সিতে যাওয়ার সময় তুমি 3 রকমভাবে যাচ্ছ। অর্থাৎ যেহেতু এখানে একটা ঘটনা ঘটেছে, তারপর আরেকটা ঘটনা ঘটছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে গুণ করব। একটা ঘটনা ঘটার পর যদি আরেকটা ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করে কিন্তু উত্তরটা পেয়ে যাব। তাহলে 2 × 3, অর্থাৎ 6। একইভাবে আমরা এখানেও করব। 11 জন প্লেয়ার আছে, 11 জন প্লেয়ার আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখন আমি অধিনায়ক আর একজন সহ অধিনায়ক নির্বাচন করব। অধিনায়ক একটা দলের মধ্যে যে কোনো একজনই হয়, আর সহ অধিনায়কও একজনই হয়। এখন দেখো 11 জন প্লেয়ার আছে, তার মধ্যে থেকে আমি অধিনায়ক হিসেবে যে কোনো একজনকে নির্বাচন করতে পারি। অর্থাৎ আমি অধিনায়ক হিসাবে 11 রকমভাবে আমি নির্বাচন করতে পারি। অধিনায়ক হিসাবে আমি 11 রকমভাবে নির্বাচন করতে পারি। 11টা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার কিন্তু অধিনায়ক হিসাবে হতে পারে, নির্বাচিত হতে পারে। সুতরাং অধিনায়ককে আমরা 11 রকমভাবে নির্বাচন করতে পারি। এইবার 11 জন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ার তো অধিনায়ক হয়ে যাচ্ছে, অর্থাৎ তাকে আমি নির্বাচন করে নিচ্ছি। সেই অধিনায়ক কিন্তু আবার সহ অধিনায়ক হবে না। সুতরাং সহ অধিনায়ক যখন আমরা নির্বাচন করব, তখন কিন্তু আমার কাছে 10 জন প্লেয়ার থাকবে। সেই 10 জন প্লেয়ার থেকেই কিন্তু আমাকে সহ অধিনায়ককে নির্বাচন করতে হবে। কারণ একজন প্লেয়ার তো অধিনায়ক হয়ে গেছে, তাহলে সেই প্লেয়ারকে কিন্তু আমরা সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করছি না। সুতরাং 11 জন প্লেয়ারের মধ্যে থেকে একজন নির্বাচন হওয়ার পর বাকি যে 10 জন থাকছে, সেই 10 জন থেকেই আমাদের সহ অধিনায়ককে নির্বাচন করতে হবে। অর্থাৎ সহ অধিনায়ককে আমরা নির্বাচন করতে পারবো 10 রকমভাবে।
সুতরাং অধিনায়ক নির্বাচন হওয়ার পর সহ অধিনায়ক নির্বাচিত হচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমরা 11 × 10 অর্থাৎ 110 এইভাবে আমরা পেয়ে যাব যে অধিনায়ক এবং সহ অধিনায়ক নির্বাচন করা যাবে কত রকমভাবে, 110 রকমভাবে, অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর ডি। পরের প্রশ্ন, যদি P > Q > 1 হয় তবে নিচের কোনটি বৃহত্তম? দেখো এই প্রশ্ন সমাধানের জন্য তোমাকে P এবং Q এর তোমাদের সুবিধা মতো মান ধরে নিতে হবে। তবে P এর মান 1-এর থেকে বড় হতে হবে, Q এর মান 1-এর থেকে বড় হতে হবে এবং P এর মান Q এর থেকে বড় হতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু অপশনগুলোতে আমরা কিছু অপশানে দেখতে পাচ্ছি, যেমন B এবং C অপশানে দেখতে পাচ্ছি যে √P আছে, √Q আছে, বা এখানে আছে √P - Q আছে, তাহলে P এবং Q এমনভাবে ধরবো যাতে তার বর্গমূল করলে একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা বেরিয়ে যায়। তাহলে এই হিসাবে আমি এখানে সুবিধার্থে ধরে নিচ্ছি P এর মান 25 এবং Q এর মানের থেকে ছোট ধরতে হবে, এবং এই জন্য আমি Q ধরছি 9। তাহলে √P কত হচ্ছে, √P মানে 25 এর বর্গমূল অর্থাৎ 5, এবং √Q কত হচ্ছে, √Q হচ্ছে √9 অর্থাৎ 3, এবং এখানে দেখতে পাচ্ছি √P - Q অর্থাৎ এটা আমরা বার করে নিচ্ছি P - Q অর্থাৎ 25, P এর মান 25, Q এর মান 9 এবং এর বর্গমূল করলে আমরা পাচ্ছি √16 অর্থাৎ 4। এবার আমরা ABCD এখান থেকে দেখি কোন সংখ্যাটার মান কত আসছে। তাহলে A অপশানটা যদি ধরি তাহলে কত আসছে, 1/P - Q। 1/P - Q এর অর্থ হচ্ছে 1/25 - 9 অর্থাৎ 1/16, এবং 1/16 যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো B এর মান 1/√P - √Q অর্থাৎ 1/√P অর্থাৎ 5 - √Q অর্থাৎ 3 অর্থাৎ 1/2। 1/2 মানে 0.5। এবার আমরা দেখি C থেকে কত পাচ্ছি, 1/√P - Q। তো √P - Q এর অর্থ হচ্ছে 4, তাহলে 1/4 অর্থাৎ 0.1/4কে যদি ভাগ করি, 4 দুগুণে 8, 2 0, 4 5 20 অর্থাৎ 0.25, এবং D 1/P + Q অর্থাৎ 1/25 + 9, 25 + 9 অর্থাৎ 34। 1/34 যদি আমরা করি তাহলে আমরা পাবো 0, 0 দিয়ে 0, 68, 32। এখানে দেখতে পাচ্ছি 0.02 প্রায়। তাহলে এখানে যেহেতু বৃহত্তম চেয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পয়েন্টের পরে 0 আছে, এখানে পয়েন্টের পরে 2 আছে, এখানে পয়েন্টের পরে 5 আছে, এখানে পয়েন্টের পরে 0 আছে, সুতরাং পয়েন্টের পর 5 আছে অর্থাৎ এই সংখ্যাটাই বড়। এই সংখ্যাটা কি থেকে আসছে, 1/√P - √Q থেকে আসছে, সুতরাং বি অপশানটা কারেক্ট হবে, অর্থাৎ এই সংখ্যাটাই হবে বৃহত্তম। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে, বি, 1/√P - √Q। পরের প্রশ্ন বলা হচ্ছে যে কাজ একজন পুরুষ 4 দিনে করতে পারে সেই কাজ একজন স্ত্রীলোক 12 দিনে করতে পারে। উভয়ে কাজটি শেষ করে মজুরি বাবদ 60 টাকা পেল, পুরুষটি কত পাবে? দেখো বলা হচ্ছে পুরুষ 4 দিনে একটা কাজ করতে পারে এবং সেই কাজটাই স্ত্রীলোক 12 দিনে করতে পারে। তাহলে আমি এখানে বলতে পারি যে একজন পুরুষের 4 দিনের মজুরি সমান সমান একজন স্ত্রীলোকের 12 দিনের মজুরি। যেহেতু একজন পুরুষ 4 দিনে কাজটা করতে পারে, তাহলে 4 দিনে যে মজুরিটা পাবে সেই কাজটাই যেহেতু একজন স্ত্রীলোক 12 দিনে করছে, সুতরাং 12 দিন কাজ করার পর একজন স্ত্রীলোককে সেই মজুরিটাই দেওয়া হবে। সুতরাং কারণ কাজটা সম্পূর্ণ করার জন্য একটা নির্দিষ্ট মজুরি থাকে, সেটা যদি 4 দিনে শেষ হয় বা 12 দিনে শেষ হোক, সেই দিনের জন্য এখানে কিন্তু দিনটা ইম্পর্ট্যান্ট না, কাজটা সম্পূর্ণ হচ্ছে, সম্পূর্ণ করার জন্য এখানে মজুরিটা দেওয়া হচ্ছে। যেহেতু একজন পুরুষ 4 দিনে কাজটা করতে পারছে, তাহলে 4 দিনে সে যা মজুরি পাবে, স্ত্রীলোক ওই একজন স্ত্রীলোক 12 দিনে সেই মজুরিটাই পাবে। সুতরাং আমরা বলতে পারি একজন স্ত্রীলোক 12 দিন কাজ করার
জন্য যে পরিমাণ মজুরি পাবে সেই 12 দিনের জন্য একজন পুরুষ স্ত্রীলোকের 3 গুণ কি করে হচ্ছে 12 ইকুয়ালস টু 4 ইন্টু 3, অর্থাৎ এখানে 4 দিনের মজুরি, পুরুষের 4 দিনের মজুরি, একজন স্ত্রীলোকের 12 দিনের মজুরি সমান। সুতরাং একজন স্ত্রীলোক যদি 12 দিন কাজ করে তাহলে 12 দিনে সে যা মজুরি পাবে সেই 12 দিনের জন্য, মানে একজন পুরুষ সেটা যদি 12 দিন কাজ করে তাহলে স্ত্রীলোক যা মজুরি পেয়েছে তার 3 গুণ মজুরি পাবে। 4 প্লাস 4 প্লাস 4 বা 4 গুণ 3, অর্থাৎ 3 গুণ কিন্তু মজুরি পাবে। সুতরাং পুরুষের মজুরি ইজ টু স্ত্রীলোকের মজুরি সমান সমান 3:1, অর্থাৎ স্ত্রীলোক যদি 1 টাকা পায় তাহলে পুরুষ কি পাবে 3 টাকা। এখন মোট হচ্ছে 60 টাকা কিন্তু তারা দুজন মিলে পাচ্ছে। এখন পুরুষ কত পাবে? তাহলে পুরুষ পাবে 60 টাকার মধ্যে 60 ইন্টু 3 বাই আনুপাতিক সমষ্টি কত হচ্ছে 3 প্লাস 1 অর্থাৎ 4, তাহলে 4 15 60 অর্থাৎ 3 15 45 টাকা। তাহলে 60 টাকা যদি দুজন মিলে পায় তাহলে তার মধ্যে পুরুষ পাবে 45 টাকা, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সি 45 টাকা। পরের প্রশ্ন, একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, 3 ঘটিকায় 3 বার ঘন্টা বাজায়, এইভাবে 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়। ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজাবে? দেখো 12 ঘটিকার পরে 13 ঘটিকায় ঘড়ি কিন্তু 13 বার ঘন্টা বাজাবে না। 13 ঘটিকার অর্থ হচ্ছে একটা, দুপুর 1টা, সুতরাং তখন ঘড়ি 1 বার ঘন্টা বাজাবে। তাহলে এই হিসাবে 12 ঘটিকার পরে 13 ঘটিকা, তারপর 14 ঘটিকা, এরকমভাবে আবার যখন 13 ঘটিকা হবে তখন 1 বার ঘন্টা বাজাবে, 14 ঘটিকা অর্থাৎ দুটোর সময় 2 বার ঘন্টা বাজাবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে 1 ঘটিকায় যদি 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় যদি 2 বার ঘন্টা বাজায়, অর্থাৎ 2 ঘটিকা পর্যন্ত ঘড়ি 3 বার ঘন্টা বাজালো, 3 ঘটিকায় 3 বার ঘন্টা বাজাবে, অর্থাৎ 3 ঘটিকা পর্যন্ত মোট ঘড়ি কবার ঘন্টা বাজাচ্ছে 6 বার ঘন্টা বাজাচ্ছে। এইভাবে 4 ঘটিকায় 4 বার, এইভাবে করতে করতে 12 ঘটিকায় কবার ঘন্টা বাজাবে 1 + 2 + 3 + 4, এইভাবে 12। এখন এটা যোগফল কত হবে? দেখো এটা যোগফল বার করার শর্টকাট নিয়ম হচ্ছে n × n+1/2, এই সূত্রটা। তো এই সূত্রে আমরা nটা বলবো, এখানে মোট পদ সংখ্যা কটা পদ আছে, 1টা 2টো 3টে 4টে, এরকমভাবে কটা পদ আছে 12টা, তাহলে n এর মান হচ্ছে এখানে 12। তাহলে 12 × 12 + 1/2 অর্থাৎ কত আসছে 6 × 13 অর্থাৎ 78। এখন 12 ঘন্টায় 78 বার ঘন্টা বাজছে। এখন দুদিন মানে ক ঘন্টা? দুদিন মানে হয়ে গেল 24 × 2 অর্থাৎ 48 ঘন্টা। এখন 48 ঘন্টাতে কবার ঘন্টা বাজবে? দেখো 12 ঘন্টায় 78 বার বাজছে, 12 ঘন্টায় 78 বার ঘন্টা বাজছে, তাহলে 78/12, আর 48 ঘন্টায় কতবার বাজবে 78 × 48/12, অর্থাৎ 4 × 48, তাহলে 4 × 32, 2 অর্থাৎ 3, 4 × 7 = 28, 31, অর্থাৎ 312 বার, অর্থাৎ দুদিনে মোট 312 বার ঘন্টা বাজবে, অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর সি। পরের প্রশ্ন, বার্ষিক 12.5% সুদের হারে কোনো মূলধনের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের সরল সুদের অনুপাত কত? দেখো এখানে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ 2 বছরের শেষে যে সুদ হচ্ছে সেটা কিন্তু না, 1 বছর থেকে 2 বছরের মাথায়, অর্থাৎ এই 1 বছরে যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সেই সুদের পরিমাণের সাথে 2 বছরের মোট যে সরল সুদ হচ্ছে তার অনুপাত বার করতে হবে। এখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি করব, প্রথম বছরে যে সুদ বেরোচ্ছে
প্রথম বছরে যে সুদ বেরোচ্ছে সেই সুদের পরিমাণটা আসলের সাথে যোগ করে যে সুদাসলটা হচ্ছে সেই সুদাসলটা হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল, এবং ওটাকে আসল ধরে আমরা এক বছরের যে সুদ বার করব সরল সুদ, সেই সরল সুদটাই হবে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা সবার প্রথমে বার করব কি, প্রথম বছরের সরল সুদ। তাহলে প্রথম বছরের সরল সুদের সূত্র আমরা জানি, সরল সুদ ইকুয়ালস টু কি হয়, মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। অর্থাৎ সরল সুদকে যদি আমরা আই ধরি তাহলে আই ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এবার প্রথম বছরের ক্ষেত্রে, প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ কত হবে, মূলধন হিসাবে আমি এখানে পি কে আমি আমার সুবিধার্থে এখানে 800 টাকা ধরে নিলাম। দেখো 800 টাকা কেন ধরছি একটু পরেই তোমরা বুঝতে পারবে। এখানে পি কে আমরা 800 ধরে নিলাম, তাহলে 800 ইন্টু টি হচ্ছে 1 কারণ প্রথম বছরের জন্য বার করছি, আর হচ্ছে 25/2 কারণ 12.5%-এর অর্থ হচ্ছে 25/2%। তাহলে এখানে হচ্ছে 25/2 ইন্টু 100, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে 4। এই দেখো এখানে আমরা 800 ধরার সুবিধার্থে এখানে কি হলো, 2 দিয়ে পুরো সংখ্যাটা ক্যান্সেল হয়ে গেল। এখানে 800 জায়গায় কিন্তু তোমরা 200 ধরতে পারো, তাহলে এখানে 2 দিয়ে ক্যান্সেল হওয়া নিয়ে দরকার, ঠিক আছে। তো 800 জায়গায় তোমরা 200 ধরতে পারো, 400 ধরতে পারো। তো 4 25 কত হলো, 100 টাকা। অর্থাৎ এক বছরের শেষে কিন্তু আমার সরল সুদ কত হলো, 100 টাকা। এবার এই যে সরল সুদটা আসলো, এই সরল সুদ আর আসল বা মূলধন এই টাকাটা যোগ করে যে সুদাসল হচ্ছে, এই সুদাসলটাই হবে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন হবে 800 প্লাস 100 অর্থাৎ 900 টাকা। এখন এই 900 টাকার উপর এক বছরের 12.5% হারে যে সরল সুদ হবে সেটাই হবে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু 900 ইন্টু এক বছর ইন্টু 25/2 সুদের হার ডিভাইডেড বাই 100। তাহলে 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আসলো 9 ইন্টু 25/2। এবার এটা হলো আমাদের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, আর প্রথম বছরের সরল সুদ কত, 100 টাকা। এবার যেহেতু সরল সুদ বছরের পর বছর কিন্তু ওই পরিমাণটা একই থাকে, অর্থাৎ এক বছর পর যদি সরল সুদ 100 টাকা হয় তাহলে দ্বিতীয় বছরের শেষেও সরল সুদ কিন্তু 100 টাকাই হবে। অর্থাৎ 2 বছরে মোট সুদ কত হবে, সরল সুদ 200 টাকা হবে। তাহলে আমরা এখন উত্তর হিসাবে বার করব দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ইজ টু 2 বছরের সরল সুদ। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 9 ইন্টু 25/2 ইজ টু 2 বছরের সরল সুদ কত হচ্ছে 2 ইন্টু 100, কারণ প্রথম বছরের সরল সুদ 100 টাকা, তাহলে দ্বিতীয় বছরের সরল সুদ হবে 2 ইন্টু 100 টাকা। এখন প্রত্যেকটি সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব, কারণ এখানে ভগ্নাংশে 2 আছে, তাই 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব। তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, 9 ইন্টু 25 ইজ টু 4 ইন্টু 100। এখানে 25 আর 100 কেটে গেল, তাহলে আমরা পেলাম 9:16। অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর 9:16, অর্থাৎ এ অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, জল জমে বরফ হলে আয়তন বাড়ে 10%, বরফ গলে জল হলে আয়তন কমে। দেখো বলা হচ্ছে জল যখন জমছে বরফ হচ্ছে তখন তার আয়তন বেড়ে যাচ্ছে 10%। এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে 100 সিসি জল যখন বরফ হয় তখন তার আয়তন হয় 110 সিসি। অর্থাৎ এখানে আয়তন বাড়ছে 10 সিসি। এখন আমরা বলবো যে যদি 110 সিসি বরফ গলে জল হয়,
জল হয় তখন জলের আয়তন হবে 100 সিসি। খুব স্বাভাবিক ব্যাপার, 100 সিসি জল যদি বরফ হয়, তার আয়তন যদি 110 সিসি হয়, তাহলে এই 110 সিসি বরফ যখন আবার গলে জল হবে তখন তার আয়তন হবে 100 সিসি। তাহলে বরফ গলে যখন জল হচ্ছে তখন এখানে আয়তন কতটা হ্রাস পাচ্ছে? তাহলে আয়তন কমে 110 মাইনাস 100 অর্থাৎ 10 সিসি। এই 10 সিসি কত সিসির সাপেক্ষে? 110 সিসি বরফের সাপেক্ষে। অর্থাৎ 10 সিসি কমছে 110 সিসির মধ্যে, তাহলে শতকরা হিসাবে কত? 10/110 ইন্টু 100। তাহলে 10 সিসি আয়তন কমছে যখন বরফের আয়তন 110 সিসি। তাহলে 100 সিসি যদি বরফের আয়তন হয় তাহলে কতটা আয়তন কমবে? আমরা শতকরা পেয়ে যাব। তাহলে এখানে 0 0 ক্যান্সেল হয়ে গেল, 100/11 অর্থাৎ 9×99, 9 1/11%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বি, অর্থাৎ 9 1/11%। পরের প্রশ্ন, মিন, মিডিয়ান ও মোডের মধ্যে সম্পর্কটি হলো। দেখো, মিন, মিডিয়ান এবং মোড এই তিনটে রাশির মধ্যে সম্পর্ক হলো মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। দেখো, এই সম্পর্ক থেকে কিন্তু সরাসরি অঙ্ক দিতে পারে, যেমন মিডিয়ান এবং মিন দিয়ে দিল, মোডের মান বার করতে বললো, অথবা মোড এবং মিডিয়ান দিয়ে দিল, মিনের মান বার করতে বললো। অর্থাৎ তিনটে রাশির মধ্যে যে কোনো দুটো রাশির মান দিয়ে দিল, তৃতীয় রাশিটার মান বার করতে দিল। তাহলে কিন্তু তোমরা খুব সহজে এই সূত্রটা ফেলে বার করতে পারো। তাহলে এই প্রশ্ন সরাসরি দিতে পারে, অথবা এই প্রশ্ন দিয়ে মান দিয়ে তোমার আর একটা কোনো কিছুর মান, যেটা অজানা মান, সেটা বার করতে দিতে পারে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা তোমাদের জানাটা খুবই দরকার। মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। পরের প্রশ্ন, আর ব্যাসার্ধের কোনো বৃত্তের দুটি ব্যাস এবি ও সিডি পরস্পর লম্ব। দেখো, এখানে একটা বৃত্ত আছে, তো আমরা এখানে বৃত্তটা ধরে নিচ্ছি। এখানে এরকম একটা বৃত্ত আছে। এখন এই বৃত্তের দুটো ব্যাস আছে যারা পরস্পর লম্ব। আমি ধরে নিচ্ছি এটা একটা ব্যাস আর এটা হচ্ছে একটা ব্যাস। বৃত্তের ব্যাস সবসময় বৃত্তের কেন্দ্রগামী হয়। এখানে আমরা ব্যাস দুটো ধরে নিচ্ছি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। এখন এই ব্যাস দুটো পরস্পর লম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি বা এদিকে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি। তাহলে এবার এখানে বলা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজ এসিডি, এবং ত্রিভুজ এসিডি মানে এ, সি এবং ডি, এই যে ত্রিভুজটা, তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, তাদের অনুপাত বার করতে হবে। তাহলে দেখো, আমরা বৃত্তের ব্যাসার্ধকে যদি ধরে নিই, আমরা যদি বৃত্তের কেন্দ্র এখানে ও ধরে নিই, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি এটা আর হয়, তাহলে এখানেও এটা হচ্ছে আর। ও থেকে সি বা ও থেকে ডি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এখানে যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আমরা লিখব, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ছবিতে দেখো, আমরা ভূমি হিসাবে বলতে পারি সি ডি, এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা কত? এ ও, এটা হচ্ছে উচ্চতা। এবার দেখো, এ ও এটাও কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে একটা রেখা, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বোঝাচ্ছে। অর্থাৎ এ ও রেখাটার পরিমাপ কত হবে? আর এর সমান হবে। তাহলে এখানে লিখবো হাফ ইন্টু সিডি, অর্থাৎ সিডি মানে হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ আর প্লাস আর মানে 2r, আর এও অর্থাৎ আর, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল। এখানে আর ইন্টু আর, তাহলে কত হলো? আর স্কোয়ার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো আর স্কোয়ার। আর বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। এখন বৃত্তের ক্ষেত্রফলের সাথে যদি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হয়, তাহলে লিখবো পাই আর স্কোয়ার ইস টু আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে পাই ইস টু ওয়ান, পাই ইস টু ওয়ানের অর্থ হচ্ছে পাই বাই ওয়ান, আর পাই বাই ওয়ানের অর্থ হচ্ছে পাই, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর বি, পাই। পরের প্রশ্ন, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা ও সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্নসীমার যোগফল কত? দেখো, নিম্নসীমা বলতে কি বোঝায়? ধরে নেওয়া যাক আমার কাছে একটি শ্রেণী আছে 20 থেকে 30, 30 থেকে 40। তাহলে এই শ্রেণীটার নিম্ন সীমা হলো 20 আর এই শ্রেণীটার নিম্ন সীমা হলো 30। এখন
মধ্যমা শ্রেণীর নিম্নসীমা আর সংখ্যাগুরু শ্রেণীর নিম্নসীমার যোগফল আমাদের বার করতে হবে। তাহলে আগে আমাদের জানতে হবে মধ্যমা শ্রেণী কোনটা। এখানে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এখানে কটা শ্রেণী দিয়ে দেওয়া হয়েছে। তো এই শ্রেণীগুলোর মধ্যে থেকে কোন শ্রেণীটা মধ্যমা শ্রেণী হবে আর কোন শ্রেণীটা সংখ্যাগুরু মান শ্রেণী হবে, তাহলে সেই দুটো শ্রেণী আমাদের আগে বার করতে হবে, তারপর তাদের নিম্নসীমা দুটোকে যোগ করে উত্তর বার করতে হবে। তাহলে দেখো মধ্যমা শ্রেণী বার করার জন্য আমাদের জানতে হবে মধ্যমা, এই যে পরিসংখ্যা বিভাজন তালিকা আছে, এই পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যমা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, সেটা বার করার জন্য আমাদের কি করতে হবে, এই যে পরিসংখ্যাগুলো দিয়েছে এই পরিসংখ্যার ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে। তাহলে আমরা এখানে একটা তালিকা তৈরি করি, সেটা হচ্ছে এরকম: শ্রেণী, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে শ্রেণী হচ্ছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। 0 থেকে 5 এর পরিসংখ্যা 10, এখানে 15, 12, এখানে আছে 20, 20 থেকে 25 পরিসংখ্যা 9। এবার ক্রমযোগী পরিসংখ্যার অর্থ হচ্ছে প্রথম পরিসংখ্যাটা, ক্রমযোগী পরিসংখ্যাটা 10 হবে, পরেরটা কি হবে, এই 10 এর সাথে 15টা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 15 প্লাস 10 কত আসবে, 25। পরের বারে যে ক্রমযোগী পরিসংখ্যাটা সেটা কি হবে, এই 25 এর সাথে এই 12টা অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখানে 37। এবার 37-এর সাথে 20 যোগ করলে আমরা পাবো 15 থেকে 20-র ক্রমযৌগিক পরিসংখ্যা, 15 থেকে 20 এই শ্রেণীটার ক্রমযৌগিক পরিসংখ্যাটা, অর্থাৎ 57। এবার 57-এর সাথে আমরা 9 যদি অ্যাড করি তাহলে পাবো 20 থেকে 25 এই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ 66। এটা হচ্ছে মোট ক্রমযৌগী পরিসংখ্যা বা মোট পরিসংখ্যা। এখন এই n এর মান কি আসলো, 66, যেটা হচ্ছে একটা জোড় সংখ্যা। এখন যখন মোট পরিসংখ্যা অর্থাৎ n জোড় সংখ্যা হয়, তখন সেক্ষেত্রে যে মধ্যমাটা হয়, সেই মধ্যমা বার করার নিয়ম হচ্ছে মধ্যমা ইকুয়ালস টু হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1, অর্থাৎ n/2 প্লাস 1 তম পদ বাই 2, গড় বার করতে হয়। কিন্তু আমি যেহেতু এখানে মধ্যমা বার করছি না, তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু মধ্যমা শ্রেণী বার করার দরকার। তাহলে মধ্যমা শ্রেণী বার করতে গেলে দেখতে হবে যে 66/2, 66/2 অর্থাৎ 33, এই 33 ক্রমযোগী পরিসংখ্যাটা কোন শ্রেণীর মধ্যে আসছে, 33 বলতে পারি, বা 66/2 প্লাস 1 অর্থাৎ 33 প্লাস 1 বা 34, এই 34 ক্রমযুগী পরিসংখ্যাটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, যে শ্রেণীর অন্তর্ভুক্ত হবে সেই শ্রেণীর মধ্যেই কিন্তু মধ্যমা থাকবে। তাহলে 34 দেখো, 34 হচ্ছে এই শ্রেণীটার মধ্যে থাকছে। 34 এক্স্যাক্টলি কিন্তু 34 নেই, তাহলে 34-এর ঠিক পরবর্তী ক্রমযুগী পরিসংখ্যাটা দেখতে হবে। তাহলে 34-এর পরবর্তী যে ক্রমযুগী পরিসংখ্যাটা সেটা হচ্ছে 37। তাহলে 37 হচ্ছে 10 থেকে 15 এই শ্রেণীটার অন্তর্ভুক্ত, সুতরাং এটাই হবে মধ্যমা শ্রেণী। তাহলে এই মধ্যমা শ্রেণীর নিম্নমান কত হলো, নিম্নসীমা হচ্ছে 10। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 10। এবার সংখ্যাগুরু শ্রেণী, দেখো সংখ্যাগুরু শ্রেণী আমাদের বার করাটা খুবই সহজ। সংখ্যাগুরু শ্রেণী সেটাই হবে যে শ্রেণীর পরিসংখ্যাটা সর্বোচ্চ। এখানে দেখো 10, 15, 12, 20 নয়, এখন এই পরিসংখ্যাগুলোর মধ্যে সব থেকে বেশি পরিসংখ্যা কোথায় আছে, এটা 20। এখন এই 20 কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, 15 থেকে 20, সুতরাং এই শ্রেণীটাই হবে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এই সংখ্যাগুরু শ্রেণী, তাহলে এটা হচ্ছে 15 থেকে 20, এটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে তার নিম্নসীমা কত হচ্ছে, নিম্নসীমা হচ্ছে 15, আর 10 থেকে 15 হচ্ছে মধ্যমা শ্রেণী, তার নিম্নসীমা কত, 10। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা 10। তাহলে এখন 10 প্লাস 15 অর্থাৎ মধ্যমা শ্রেণীর নিম্নসীমা আর সংখ্যাগুরু শ্রেণীর নিম্নসীমা, দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি কত, 25, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর বি, অর্থাৎ 25। আশা করছি আজকে আমি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো,
আর যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।